হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে অনেকগুলো বিষয় আলোচনা হবে, ইম্পর্টেন্ট বিষয়। তার মধ্যে আছে প্রণোদনা বা আমাদের স্টিমুলাস প্যাকেজ, সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ। এই বিষয়টি আজকে প্রধান আলোচনার বিষয়। কুরবানি কিভাবে হবে এবং জামাত কিভাবে হবে, ঈদের জামাত, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বাংলাদেশে অসহায় মানুষকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে জাকাত ম্যানেজমেন্ট কী ভূমিকা পালন করছে এই বিষয়টি, এবং আমাদের প্রবাসী যারা এই ক্ষমতায়নে পার্টিসিপেট করতে চান তারা কিভাবে পার্টিসিপেট করতে পারেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে অতিথিদের মধ্যে আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন জাকাত ম্যানেজমেন্টের সিইও জনাব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে টাইম টেলিভিশনের পক্ষ থেকে। আপনার সাউন্ডটা মিউট করা আছে। আমরা অভিনন্দন জানাচ্ছি জনাব মোহাম্মদ নাজবুল হাসান, আপনাকে সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমাদের সাথে আরও যোগ দেবেন, যারা অতিথি হিসেবে আরও যোগ দেবেন তাদের মধ্যে আছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, যিনি ডায়নামিক ট্যাক্স সার্ভিসের প্রধান, জনাব আব্দুল সালাম বুইয়া স্বত্বাধিকারী বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি, এবং কবির চৌধুরী প্রেসিডেন্ট আলামান জামে মসজিদ। ওনারা যোগ দেবেন পর্যায়ক্রমে আমাদের সাথে। আমরা প্রথমেই শুরু করব আমাদের নিউজ আপডেট দিয়ে। দর্শক যারা আপনারা টেলিভিশন দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করব আপনাদের বন্ধুদের সাথে অনুষ্ঠানটি শেয়ার করার। আর আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে এই 2-3 দিন আমাদের ফেসবুকে একটু সমস্যা হচ্ছিল, আশা করি আজকে থেকে আর এই সমস্যা থাকবে না। আপনারা সবাই নোটিফিকেশন পাচ্ছেন এবং ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্ট। একটি সংবাদ আগে, যেটা মেডিকেল সংবাদ নয়, স্বাস্থ্য বিষয়ক নয়, অন্য একটা বিষয়ের সংবাদ দিয়ে আপনাদের শুরু করি আজকে। সেটা হচ্ছে যে যারা গতবার কেয়ারস অ্যাক্টের অধীনে $1200 করে পেয়েছিলেন, তারা আবার সেই $1200 একটি চেক পাবেন। মোটামুটি আজকে রিপাবলিকান সিনেট যে প্রস্তাবটি রেখেছে তাতে এটি আছে, এবং এটি ডেমোক্রেটদের কোনো আপত্তি নেই, তারা ওইটা রেখেছিল। অতএব এইটি মোটামুটি নিশ্চিত। আরেকটি রিপাবলিকানরা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই ব্যাপারে একটু পরে আসবে, আগে একটু জানিয়ে দিই। সেটি হচ্ছে যে সাড়ে $600 যে বিষয়টি এতদিন ছিল, প্রতি সপ্তাহে পাওয়া যেত প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হিসেবে, সেটি কিন্তু $600 রিপাবলিকানরা সেই জায়গায় তারা $200 প্রস্তাব করেছে, যদিও ডেমোক্রেটিক হাউস লিডাররা এবং স্পিকার প্রেন্সি পেলোসি সহ অন্যান্য নেতৃবৃন্দ সেটা নাকচ করেছেন। তবে এখন যা মনে হচ্ছে তাতে একটি আপোষ রফা হয়তো হতে পারে, $200 থেকে $600 ফিগারের মাঝখানে একটি, সেই বিষয়ে একটু পরে আসছি। মোটামুটি আমি যে বিষয়টার কথা বলতে চাই আরেকটু, সেটি হচ্ছে যে প্যান্ডেমিকের ব্যাপারে যে স্টিমুলাসের, সেটি হচ্ছে $1.1 ট্রিলিয়ন, বাট ডেমোক্রেটরা যেটা পাশ করেছিল সেটি ছিল প্রায় $3.1 ট্রিলিয়ন মতন, এবং ফারাক প্রায় $2 ট্রিলিয়ন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ডেমোক্রেটরা আজকে সেটার অন্য একটি নামকরণও তারা করেছে। যাই হোক, সেই বিষয়ে পরে আসছে। আগে নিউ ইয়র্কের অবস্থাটা একটু বলে দেই। আজকে গভর্নর এবং মেয়র, নিউ ইয়র্ক সিটি মেয়র এবং গভর্নর দুজনেই সাংবাদিক সম্মেলন করেছেন, এবং দুজনেই যে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আমাদের দিয়েছেন তাতে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটের অবস্থা খুবই ভালো। এই শব্দটি আমি উচ্চারণ করতে চাই, খুবই ভালো। সব হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে কটি অঞ্চল, যে কটি এলাকা এখনো এই করোনা ভাইরাস থেকে মোটামুটি অনেক ভালো আছে, তার মধ্যে নিউ ইয়র্ক স্টেট একটি, নিউ ইয়র্ক সিটি তো বটেই। আজকে গভর্নর মেয়রের সাংবাদিক সম্মেলনের তথ্যটা দিয়ে আগে শুরু করি। মেয়র যেটা আজকে বলেছেন তাতে দেখা যাচ্ছে গতকাল করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতাল, যেটি পাবলিক হাসপাতাল বলা হয়, যেগুলি নিউ ইয়র্ক সিটি মেনটেন করে। সেই 11টি হাসপাতালের রেকর্ড অনুযায়ী কোভিড-19 ভর্তি হয়েছিলেন 54 জন পিপল, 54, এবং 200 হচ্ছে লিমিট। এই 200 অতিক্রম করলে মনে করতে হবে যে আমরা একটু বিপজ্জনক সীমায় আছি, কিংবা 200 অতিক্রম করলে বিপজ্জনক সীমা অতিক্রম করা হবে। সেক্ষেত্রে 54 জন, হুইচ ইজ খুবই ভালো একটি ফিগার। এরপরে আমরা দেখছি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিউ ইয়র্ক সিটি হাসপাতালগুলোর ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এই সময় কোভিড-19 সময় ভর্তি ছিলেন 286 জন মানুষ ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন, যেটির উপর লিমিট হচ্ছে 375। অর্থাৎ 375 অতিক্রম করলে বিপদ সীমা অতিক্রম হবে, তার অনেক নিচে আমরা রয়েছি নিউ ইয়র্ক সিটিতে। আর টেস্টিং এর রেজাল্টটি গত কয়েক সপ্তাহ ধরে 2%, অর্থাৎ 100 জন লোক টেস্ট করলে 2 জনকে পজিটিভ হিসাবে চিহ্নিত করা যেত। গতকাল যে রেকর্ডটি পাওয়া গেছে, যে স্ট্যাটিস্টিক্সটি পাওয়া গেছে, সেটি 1%-এর নিচে নেমে এসেছে নিউ ইয়র্ক সিটি। প্রথম অনেকদিন পর অফিসিয়ালি সরকারি ভাবে
1% চলে এসে, অর্থাৎ 100 জনকে টেস্ট করা হলে একজনকে পজিটিভ চিহ্নিত করা যাচ্ছে। খুবই ভালো সংবাদ এটি নিয়োগ পেশা। তবে তার অর্থ এই নয় যে সবাই আবার হেসে খেলে আগের জীবনে ফিরে যেতে পারবো, তা নয়, কিন্তু সবাইকে এখন সতর্ক থাকতে হবে এবং সবসময় মাস্ক ব্যবহার করার উপর গুরুত্ব দিয়েছেন সিটি প্রশাসন, গভর্নর নিজেও। এবং এই মাস্ক হচ্ছে এই সময়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে একমাত্র উপায় যেটিকে ধরা হচ্ছে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং। তবে যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা সম্ভব হচ্ছে না, সেখানে অবশ্যই মাস্ক। এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় যদি কারো মাস্ক না থাকে, তারা সাবওয়ে বুথে গেলে মাস্ক পাবেন, আর কিংবা নিকটবর্তী আর্জেন্ট কেয়ার শিকার ফ্যাসিলিটিতে গেলেও মাস্ক পাবেন। অনেক জায়গায় মাস্ক রাখারও ব্যবস্থা করা হচ্ছে, এবং প্রতিদিনই বিনামূল্যে বেশ কয়েকটি সংগঠন মাস্ক বিতরণ করছে। অর্থাৎ মাস্ক ব্যবহার না করার কোনো যৌক্তিক কারণ এখন আর নেই। আর নিউ ইয়র্ক গভর্নর মেয়র আজকে আরেকটি কথা বলেছেন, আর সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি আজকে প্রচন্ড তাপ, হিট, যেটা খুবই উষ্ণ আবহাওয়া, প্রায় 90-এর উপরে, একসময় ছিল 95, 95 অতিক্রম করেছিল। এবং যাতে এই 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 প্রচন্ড তাপ দাহ মানুষকে আক্রমণ না করে, মানুষ যাতে বেশি সাফার না করেন, ভোগেন, সেই জন্য সবাইকে নিকটস্থ শীত, যেখানে ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে, একটি কুলিং সেন্টার যেটাকে মেয়র বলেন, আর সেই কুলিং সেন্টার যান, অনেকগুলো পুল খুলে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিশেষ ব্যাপার সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে গুলো কিন্তু যথেষ্ট ঠান্ডা, সেখানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, অতএব সেটিও একটি ব্যাপার। তবে সাবওয়ে তো চলাচল যদি প্রয়োজন না হয়, সাবওয়ে ব্যবহার না করার পরামর্শটাও রয়েছে পাশাপাশি। যাই হোক, এই হচ্ছে নিউ ইয়র্ক সিটির অবস্থা। আর গভর্নর আজকে যে টুইট করে যে হিসাবটি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যেই স্টেট নিউ ইয়র্কের প্রায় 20 মিলিয়ন, 19.5 মিলিয়ন লোকের বাস, সেই নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট করা হয়েছে 57,270 জন মানুষকে, 57,270 টেস্ট একদিনে, এবং তাতে পজিটিভ পাওয়া গেছে মাত্র 608 জন, যেটা পার্সেন্টেজ অনুযায়ী 1.06%। এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি 1%-এর সামান্য বেশি, 2%-এর অনেক নিচে এই টেস্টিং এর রেজাল্ট। এবং এটি খুবই আশাপ্রদ এবং খুবই আশাব্যঞ্জক সকলের জন্যই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তবে গভর্নর বলেছেন যে কোনো সময় যদি আমাদের ব্যবহারে একটু ঢিলেমি চলে আসে, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং বা মাস্ক ব্যবহার না করি, এটা যে কোনো সময় আবার আমরা নিউ ইয়র্ক স্টেট আক্রান্ত হতে পারে। এবং এই বিপদ থেকে রক্ষা করার জন্য সবাইকে যেন মাস্ক ব্যবহার করেন, এটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রে এখন যে কটি স্টেট অন্তত এই করোনা মুক্ত বলা ঠিক হবে না, করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, তার ভিতরে নিউ ইয়র্ক স্টেট অন্যতম। এবং সেই জন্যই প্রতিটি নিউ ইয়র্ক বাসীকে তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে তাদের যে সচেতনতা, এই যে দৃঢ়তা এবং এই মাস্ক ব্যবহারের যে চেষ্টা, এটি কন্টিনিউ রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই করোনা ভাইরাসকে ভ্যাকসিন কিংবা থেরাপিউটিক্স এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সে বিষয়ে আমি পরে আসছি। আজকে প্রেসিডেন্ট ট্রাম্পও সাংবাদিক সম্মেলন করেছেন নর্থ ক্যারোলাইনা থেকে, আর সে বিষয়ে একটু পরে আসি। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল বক্তব্যটি ছিল, তিনি যেটি আগে কখনো বলতেন না, এখন সেটি তিনি বলছেন যে সকলকে সতর্ক হতে হবে, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং প্রয়োজন না হলে কোন রকম বড় সমাবেশ করা যাবে না, এড়িয়ে চলতে হবে। এই কথাগুলো প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কয়েক সপ্তাহ আগেও বলতেন না। যেটি তিনি বলতেন সেই সময় সেটি হচ্ছে যে এটা কোনো করোনা ভাইরাস কোনো ভাইরাসই না, এটা এমনিতেই চলে যাবে। গত কয়েক সপ্তাহ, বিশেষ করে 2-3 সপ্তাহ ধরে তিনি তার অবস্থানটা পরিবর্তন করেছেন, এবং তিনি এও বলেছেন যে করোনা ভাইরাস, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস মুক্ত হওয়ার আগে আরো ব্যাপকভাবে এটি ছড়িয়ে পড়বে, তারপর হয়তো পরিস্থিতি কিছুটা ভালো হবে। কিন্তু বিজ্ঞানীরা, বিশেষ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনো বলছেন যে যুক্তরাষ্ট্রে এখনো চূড়ান্ত সময়টি আসেনি যে যখন বলা সম্ভব হবে যে এটি সংক্রমণের গতি নিম্নমুখী, সেই অবস্থাটি এখনো আসেনি। এবং প্রতিদিনই নতুন করে ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন স্টেটে, এবং যার ফলে দেখা যাচ্ছে এই পর্যন্ত প্রায় গত সপ্তাহে 500,000 মানুষ, 500,000 যাকে বলা হয়, 5 লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই করোনা ভাইরাসে। এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি খবর সেটি হচ্ছে যে এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন সবচেয়ে বেশি সিনিয়র মোস্ট শীর্ষস্থানীয় কর্মকর্তা কিন্তু এই করোনা ভাইরাসে
পজিটিভ চিহ্নিত হয়েছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ওব্রায়ান। অতএব উনি হচ্ছেন হাইয়েস্ট র্যাঙ্কিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল যিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং এইটি হচ্ছে যে হোয়াইট হাউসে মোটামুটি এখন হোয়াইট হাউসের ভিতরে করোনা ভাইরাস অবস্থান নিয়েছে, যদি আগেও ছিল কিন্তু পরবর্তীতে যারা আক্রান্ত ছিল তারা সেরে উঠেছিলেন। হোয়াইট হাউসে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আজকে এই খবরটি অনেকের কাছেই উদ্বেগের কারণ। এবং এ নিয়ে প্রেসিডেন্টও মোটামুটি নিজেকে সামাল দিয়েও বলেছেন যে আমরা মোটামুটি করোনা ভাইরাসের নিয়ন্ত্রণের চেষ্টায় আসছি। এবং তিনি এও বলেছেন আজকে যে জানুয়ারির আগেই হয়তো ভ্যাকসিন পাওয়া যাবে এবং থেরাপিউটিক যেটাকে বলা হয় চিকিৎসার ব্যাপারেও মোটামুটি একটা তারা চেষ্টা করছেন যে এই ব্যাপারে একটা নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা খুঁজে বের করতে। এবং প্রেসিডেন্ট যেটা আজকে বলেছেন ট্রাম্প নর্থ ক্যারোলিনা থেকে, সেটি হচ্ছে যে ভ্যাকসিনটার ব্যাপারে মোটামুটি তারা নিশ্চিত, আর থেরাপিউটিক যেটা অর্থাৎ চিকিৎসা সেটার ব্যাপারে তারা বেশ আশাবাদী। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ট্রাম্পের আজকের যে ভাষণ যিনি দিয়েছেন তাতে তাকে অনেকটা মনে হচ্ছে যে তিনি এতদিন গভর্নররা, বিশেষ করে নিউ ইয়র্কের গভর্নররা যা বলার চেষ্টা করতেন তিনি তাই আজকে অনুসরণ করেছেন। এবং তিনি এও বলেছেন যেটা আগে তিনি কখনো বলতেন না, যে নিউ ইয়র্ক নয় শুধু সবগুলো স্টেটেই প্রয়োজন মনে করলে তারা ইকোনমির জন্য সচল করবে, প্রয়োজন না মনে করলে তারা তা করবে না। এতদিন তিনি মোটামুটি নির্দেশই দিতেন ইকোনমি সচল করার জন্য, এখন তিনি আর তা করছেন না। তিনি স্টেট প্রশাসন অর্থাৎ গভর্নর উপরেই সবকিছু ছেড়ে দিচ্ছেন। আরেকটি হচ্ছে যে এবার একটু অন্য ক্ষেত্রে আসি, সেটি হচ্ছে যে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বেড়েই চলেছে এবং বিশেষ করে নতুন কয়েকটি স্টেট আক্রান্ত হওয়ার পর অনেক স্টেট গুলো কিন্তু দ্বিতীয় দফায় আক্রান্ত হচ্ছে বলা যায় মোটামুটি। আর তাদের সেখানেও বেশ আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে এবং শুধু আজকে আর কি তথ্য দেখা যাচ্ছে এই পর্যন্ত প্রায় 4,000 ফেডারেল কর্মচারী, যুক্তরাষ্ট্র সরকারের কর্মচারী যারা তারা এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং তার ভিতরে প্রায় অনেকেই প্রাণ হারিয়েছেন, যদিও সেই সংখ্যাটি সেভাবে এখনো তারা বলছেন না, কিন্তু 4,000 ফেডারেল কর্মচারী আক্রান্ত হয়েছেন। এবং মোটামুটি একটা হিসাবে যেটি দেখা যাচ্ছে তারা বলেছেন যে 60 জন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারী, ফেডারেল এমপ্লয়ি এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন এই কোভিড-19। আরেকটি কথা বলেছিলাম যেটা, সেটি এবার একটি স্টিমুলাসের প্যাকেজের ব্যাপারে বলি। মোটামুটি আজকে সেটি মূল খবর। আর সেটি হচ্ছে যে আপনি জানেন আজকে বিকেলে অপরাহ্নে সিনেট ফ্লোর থেকে মিচ ম্যাককনেল সহ মেজরিটি লিডার যিনি আরো কয়েকজন সিনেটর মিলে এই স্টিমুলাস প্যাকেজটা তারা প্রকাশ করেছেন এবং যেটাতে হোয়াইট হাউসের সমর্থন রয়েছে। এটি হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য বক্তব্য আজকে, যে হোয়াইট হাউস এটাকে সমর্থন করছেন। এবং সেই বিষয়ে যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মূল কথা যেটি, প্রথম কথা সেটি হচ্ছে যে $600 তারা আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। $600 তারা পক্ষপাতী নন, সেই জায়গায় তারা $200 প্রস্তাব করেছেন, যেটা সাথে সাথেই ন্যান্সি পেলোসির নেতৃত্বাধীন ডেমোক্র্যাট যারা আছেন তারা নাকচ করেছেন। তারা বলেছেন যে এটি এনাফ নয়, এটি যথেষ্ট নয়, এবং যে হারে প্যান্ডেমিকের সংক্রমণ হচ্ছে বিভিন্ন স্টেটে এটি কোনো অবস্থাতেই আমেরিকানদের রক্ষা করবে না। যে বিপদ আসছে তাদের আয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অতএব তারা এটি কি চান যে তাদের যে কেয়ারস অ্যাক্ট, হিরোজ অ্যাক্ট যেটি তারা করেছেন, সেই হিরোজ অ্যাক্টে যে $600 জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করার কথা বলা হয়েছে, আর সিনেট নেতৃত্ব তা যেন মেনে নেন। এবং ন্যান্সি পেলোসি এও বলেছেন যে তিনি খুব দ্রুততার সাথে এই সিনেট বিলের সাথে সমন্বয় করে, হিরোজ অ্যাক্টের সাথে সিনেটের যে বিলটি সেই বিলটির সাথে সমন্বয় করে তারা এই বিলটি মোটামুটি একটা চূড়ান্ত রূপ দিতে চান, যাতে দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়। কিন্তু রিপাবলিকান সিনেট নেতৃত্ব ঠিক অতটা দ্রুত এই কাজটি করতে চাচ্ছেন না, তারা একটু সময় নিতে চাচ্ছেন। তারা আজকে মাত্র পেশ করেছেন এবং তারা আশা করছেন যে এই বিলের ব্যাপারে তারা মোটামুটি মতামত নিতে পারবেন। এবং হোয়াইট হাউসের যে ব্যাকিংটা, হোয়াইট হাউসের যে সমর্থন, তার পিছনে একটি কারণ মূলত বেশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই বিলে $1,200 যেটি প্রথম কেয়ারস অ্যাক্টে ছিল, প্রতিটি নাগরিকের জন্য যারা $75,000 বেশি আয় করেন বছরে তাদের জন্য, এবং পরিবার হলে সেটা $1,50,000, তাদের জন্য এই $1,200 একটি চেক মোটামুটি নিশ্চিত করা যাচ্ছে। এই জন্য যে এতে ডেমোক্র্যাটদের কোনো আপত্তি নাই। অতএব যে চূড়ান্ত বিলটাই হোক না কেন $1,200 তারা পাবেন, তবে কখন পাবেন সেটি নির্ভর করছে বিল পাশের উপরে। যদিও সিনেট নেতৃত্ব চেষ্টা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউসও চেষ্টা করছেন
যে অগাস্ট মাসের মধ্যেই যেন এই চেকটি পাঠানো যায় সকলের কাছে। তবে আমরা আগামী কয়েকদিন এই এই সিনেট এবং ডেমোক্র্যাটদের যে বৈঠকগুলো হবে এই বিলের ব্যাপারে, সেখান থেকে আমরা বলতে পারবো যে কখন আসলে এটি পাওয়া যাবে। তবে একটি কথা, মোদ্দা কথা হচ্ছে যে সিনেট রিপাবলিকানরা অতটা দ্রুত এই ব্যাপারে অগ্রসর হতে চাচ্ছে না যতটা দ্রুত ডেমোক্র্যাটরা চাচ্ছেন। এবং আরেকটি বিষয় যেটি এই বিলে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সুসংবাদ, সেটি হচ্ছে যে স্মল বিজনেসের জন্য তারা পিপিপি লোনটাকে কন্টিনিউ করতে চান, আরেক দফা দিতে চান। যারা স্মল বিজনেস, আপনারা জানেন যে পিপিপি লোন নিয়ে পেরোল প্রোটেকশন প্রোগ্রাম যেটি, সেটি নিয়ে যথেষ্ট কেলেঙ্কারি হয়েছে। অনেক অনেক প্রতিষ্ঠান যারা এটা কোয়ালিফাই করে না, তারা বিরাট অঙ্কের অর্থ নিয়ে গেছেন, তারা ফেরতও দিয়েছেন, পিপিপি লোন এক্সটেন্ডও করা হয়েছে। তারপরও এইটি একটি শুভ অনুভূতি রিপাবলিকান সিনেট নেতৃত্বের, যে তারা বুঝতে পেরেছেন যে যাদেরকে সাহায্য করার জন্য মূলত প্রথমে পিপিপি বিলটা করা হয়েছিল, তারা ঠিক সেই সাহায্য পাননি। স্মল বিজনেস যাদেরকে বলা হয়, এবং স্মল বিজনেসের ডেফিনেশনটাও যে এতদিন রিপাবলিকানদের কাছে যা ছিল এবং ডেমোক্রেটদের কাছে যা ছিল তাতে একটু পার্থক্য দেখা গেছিল। এই প্রথম রিপাবলিকানরা এই স্মল বিজনেসকে হেল্প করার জন্য এই পিপিপি লোনটা এক্সটেন্ড করার কথা বলেছেন এবং অতিরিক্ত বরাদ্দের কথা বলেছেন। আর আরেকটি কথা আজকে যেটা বলা হয়েছে রিপাবলিকান প্রস্তাবে, সেটি হচ্ছে স্কুলের ফান্ডিং এর জন্য তারা 1.05 বিলিয়ন, যতটুকু আমি মনে করতে পারি, তারা বরাদ্দ রেখেছেন। এবং আরেকটি জিনিস যেটি তারা ভ্যাকসিনের জন্য পয়সা রেখেছেন, অর্থ রেখেছেন, যেটি ট্রাম্প প্রশাসন চাননি সেভাবে, কিন্তু রিপাবলিকান সিনেট নেতৃত্ব মোটামুটি ভ্যাকসিনের জন্য একটা বরাদ্দ রেখেছেন এবং টেস্টিং এর জন্য রেখেছেন, হুইচ ইজ রিয়েলি গুরুত্বপূর্ণ। তবে এই বিলে স্টেট এবং সিটি প্রশাসনকে হেল্প করার কোনো ব্যবস্থা নেই, যেটা ডেমোক্রেটদের মূল দাবি, অনেক স্টেটের মূল দাবি। কারণ স্টেটগুলোর সিচুয়েশন, আর্থিক সিচুয়েশন খুবই খারাপ, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি কয়েক বিলিয়ন ডলারের বাজেট ডেফিসিট। তা সত্ত্বেও এটা রাখা হয়নি। তবে যতটুকু এখন মনে করা যায় সেটি হচ্ছে যে ডেমোক্রেট নেতৃত্ব, বিশেষ করে ন্যান্সি পেলোসি এবং ডেমোক্রেট মাইনরিটি নেতা সিনেটর চাক শুমার চেষ্টা করছেন রিপাবলিকানদের সাথে একটি সমঝোতায় এসে মোটামুটি স্টেট এবং সিটির জন্য কিছু রাখা যায় কিনা। তবে একটা কথা চূড়ান্ত ভাবে বলি, যেটা 1.1 ট্রিলিয়ন ডলারের যে বিলটি সিনেট উত্থাপন করেছে এবং 3.1 ট্রিলিয়ন ডলারের যে বিলটি মে মাসে হাউস ডেমোক্রেটরা পাশ করেছে, এই দুটার মাঝখানে সমন্বয় হতে হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত বিলটি নির্ধারিত হবে। তবে সেই বিলটি অনেক পরিবর্তিত সংস্করণ হতে পারে। এবং মোটামুটি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আগে অতীতে $1200 পেয়েছেন তারা আরেক দফা $1200 পেবেন, পরিবার হিসাবে $2400 পাবেন, সন্তান থাকলে 18 বছর নিচে তারা $500 পাবেন। মোটামুটি আগে ভেবে কেয়ারস অ্যাক্টের মাধ্যমে যা পেয়েছেন তাই পাবেন। আরেকটি হচ্ছে যে $600 আনএমপ্লয়মেন্ট বেনিফিট হয়তো আর $600 হিসেবে কন্টিনিউ হবে না। তবে যেটি রিপাবলিকানরা প্রস্তাব করেছেন $200, ডেমোক্রেটরা মোটামুটি আর অন্য কোনো সমঝোতা আসতে চাচ্ছে না। তবে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, যতটুকু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিভিন্ন খবরে, তাতে মনে হচ্ছে যে 200 এবং 400 অথবা 300 এই ধরনের একটি ফিগার হতে পারে, $600 হয়তো হবে না। যাই হোক, তবে এটা কন্টিনিউ করার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। এই করোনা ভাইরাসের বিভিন্ন স্টেটের পরিবর্তিত পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক লোক বেকারত্বের দিকে আবার চলে যাচ্ছে। মোটামুটি এই হচ্ছে আজকে খবর। আরেকটি খবর, সেটি হচ্ছে যে আজকেও 47টি সামন ইস্যু করা হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্ট গুলোকে। আমি এই কথাটি আরেকবার গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই যে রেস্টুরেন্ট গুলোকে যারা যাবেন তারা কখনোই ভিতরে বসে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ এখন যে পদ্ধতি রাখা হয়েছে, তারা ধরা পড়লে ভিতরে যারা খাবেন তারাও টিকিট পাবেন, রেস্টুরেন্ট তো টিকিট পাবেনি। অতএব এই বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করবেন। অনেক রেস্টুরেন্ট বাইরে বসার ব্যবস্থা করেছে, সেখানে তেমন কোনো বাধ্যবাধকতা নাই, শুধুমাত্র সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার। তবে মাস্কটা সবসময় ব্যবহার করার কথা বলা হচ্ছে, যতক্ষণ খাবার নেবেন না ততক্ষণ পর্যন্ত। আর সোশ্যাল ডিস্টেন্সিংটা সবাই মেনটেন করবেন। মোটামুটি আপাতত এই অবস্থা। পরবর্তীতে আবার কথা হবে। আমি জাকির ভাইকে দেখতে পাচ্ছি, উনি আরো বিষয়ে আলোচনা করতে পারবেন। মোটামুটি বিশেষ করে পিপিপি লোনের ব্যাপারে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আশা করি উনি এই বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটু বাংলাদেশে সংযুক্ত হব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া ওনার সাথে, যিনি সিইও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। আমরা অনেকদিন থেকে এই জাকাত ম্যানেজমেন্টের বিষয়টি ওয়াচ করছি যে একটি
নন প্রফিট সংগঠন কিভাবে বাংলাদেশের মানুষকে এম্পাওয়ার করার ক্ষেত্রে হেল্প করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই জাকাত ম্যানেজমেন্ট নিয়ে অনেকের আগ্রহ আছে যে তারা কারা, তারা কিভাবে কাজ করেন, আমাদের প্রবাসী যারা আছেন তারা যদি তাদের সাথে সম্পৃক্ত হতে চান বা তাদের হেল্প করতে চান কিভাবে হেল্প করতে পারেন, এই বিষয়গুলো আমাদের অনেক আগ্রহ আছে অনেকের মধ্যে। ডক্টর আইয়ুব মিয়া, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি জি আমার জি, এখন শুনতে পাচ্ছি আমরা আপনার কথা। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নটা পরিষ্কার বুঝতে পারিনি, ডিস্টর্টেড হয়েছে। তো যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে কি ধরনের কাজকর্ম করছি জি, এবং প্রবাসে বাংলাদেশি যারা আছেন তারা এই প্রক্রিয়ায় কিভাবে সংযুক্ত হতে পারেন। দ্যাটস রাইট। আমি শুরুতেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। আপনারা জানেন যে সারা বিশ্বের মতো বাংলাদেশও কোভিড-19 দ্বারা নানাভাবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আর অতিরিক্ত হিসাবে ইদানিং আপনারা জানেন যে সারা দেশের একটা বিরাট অংশে এখন বন্যার পানিতে এখন তলিয়ে গেছে এবং মানুষ অনেক সমস্যার মধ্যে আছে। ফলে মানুষকে যারা বঞ্চিত, অসহায়, দুঃখী মানুষ তাদেরকে সহায়তা করা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে পড়েছে। আপনারা জানেন যে সরকারিভাবে নানা প্রচেষ্টা আছে, সেগুলো আমরা শুনতে পাই, কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি বহু সংস্থাও কিন্তু কাজ করছে। তো বিশেষ করে ইদানিং কালে এটা বেশ গুরুত্বের সাথে আলোচিত হয়, শুধু বাংলাদেশে না দেশের বাইরেও, এমনকি ইউএন সিস্টেমেও এটা আলোচনা হয় যে জাকাত যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত মানুষকে বিশেষ করে এসডিজি অর্জনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশেও আমরা ইউএনডিপির সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং তাদের সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে যে এই এসডিজি অর্জনে জাকাত কিরকম ভূমিকা পালন করতে পারে। আপনারা জানেন বা আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণে আমাদের ধর্মীয় কারণেই অনেকেই জাকাত এবং অন্যান্য সাদাকা বিভিন্ন ধরনের চ্যারিটি কাজ করে থাকেন। কিন্তু আমাদের দেশে জাকাত সাধারণত ট্র্যাডিশনাল পদ্ধতিতে করা হয়, ইনফরমাল ওয়েতে, বিভিন্ন ধরনের এতিমখানা, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এই সমস্ত ক্ষেত্রে। কিন্তু সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আমি যে সংস্থায় কাজ করি, এই সংস্থা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তারা অত্যন্ত সিস্টেমেটিক্যালি, প্রাতিষ্ঠানিকভাবে এই কার্যক্রম করছে। সরকারের যে 1860 সালে যে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, তার আওতায় একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে এই প্রতিষ্ঠান প্রায় গত 12 বছর ধরে কাজ করছে। মূলত রহিম আফরোজ নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা হিসাবে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। তবে ইতিমধ্যে আরো অনেক বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তি অনেকে এর সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের কাজটা হচ্ছে যারা জাকাত দেন তাদেরকে জাকাত সুষ্ঠুভাবে বন্টনে ব্যবস্থাপনা সহায়তা প্রদান করা। এবং এই কাজটা করার জন্য আমরা কতগুলো খুবই মেথডিক্যাল কতগুলো কর্মসূচি গ্রহণ করেছি। যেমন আমরা মনে করি যে এই শাড়ি লুঙ্গি বিতরণ করে জাকাতের মূল স্পিরিটটা কিন্তু অ্যাচিভ করা যায় না। মানুষকে বা বিভিন্ন অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করতে হবে, আর্থিকভাবে তাদেরকে সচ্ছল করতে হবে, তাদেরকে একটা টেকসই দারিদ্র বিমোচনের মাধ্যমে তাদেরকে সামনে এগিয়ে আনতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। এজন্য আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। যেমন আমাদের একটা প্রোগ্রামের নাম হলো জীবিকা, মানে আমরা প্রতিটি যারা জাকাত গ্রহণ করার যোগ্য, আরবিতে বলা হয় মুস্তাহিক, তাদেরকে সিলেক্ট করে 5 বছর তার পেছনে আমরা কাজ করি এবং তার 5 বছরে তার পেছনে আমরা প্রায় 50,000 টাকা ব্যয় করি, তাকে বিভিন্ন ধরনের অ্যাসেট প্রদান করি। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে সমাজে যারা অনুৎপাদনশীল, যারা কোনো আয় করতে পারে না, কোনো কাজ করতে পারে না, একদমই মানুষের পরনির্ভরশীল, অন্যের হাত দয়ার উপরে নির্ভর করে, এই ফ্যামিলিগুলোকে আমরা প্রথমে চিহ্নিত করি এবং তাদের কাছে আমরা প্রতি মাসে নিয়মিতভাবে খাবার পৌঁছে দিই, তাদের কাপড়ের ব্যবস্থা করি, তাদের চিকিৎসার ব্যবস্থা করি, তাদের যদি ঘর না থাকে আমরা ঘর উঠিয়ে দেই। তারপর দ্বিতীয় হচ্ছে যে ফ্যামিলিতে সক্ষম ব্যক্তি আছে, সে নারী হোক পুরুষ হোক,
তাদের এই সক্ষমতাকে কাজে লাগানোর জন্য তাকে মূলধন প্রদান করা, একদম ক্যাশ টাকা দিয়ে আমরা গ্রুপ ভিত্তিক একটা আবর্তক তহবিল গঠন করে দেই এবং সেখান থেকে তারা নিয়মিত বিনা চার্জে টাকা নিয়ে তারা ব্যবসায় খাটাতে পারে এবং প্রফিট করে বাড়িতে যেমন খরচ করে, অপরদিকে আর কিছু সঞ্চয় করে এবং সে একটা পুঁজি গঠন করে। তার দক্ষতা বৃদ্ধির জন্য তাকে আমরা প্রশিক্ষণ প্রদান করি। একইভাবে আমরা আবার মনে করি বা আপনারা লক্ষ্য করবেন যে একটা পরিবার কেন গরিব হয়ে পড়ে, শুধুমাত্র যে আর্থিক কারণ তা নয়, অনেক সময় দেখবেন যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা সেবা পায় না, বাচ্চাদের লেখাপড়া করাতে পারে না, তার যোগ্যতার অভাব আছে, তার লেখাপড়া নাই, নানা ধরনের সমস্যা আছে। এই জন্য আমরা সারা দেশে অনেকগুলো জেলাতে কাজ করি, সেখানে আবার এই একটা জীবিকা প্রকল্পের আওতায় আমরা আবার একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করি। সেখানে একজন এমবিবিএস ডাক্তার সপ্তাহে একদিন যায় এবং একজন প্যারামেডিক্স প্রতিদিন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে। বিশেষ করে মা এবং গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদেরকে আমরা বেশি গুরুত্ব প্রদান করে থাকি। বিনা পয়সায় তাদেরকে আমরা ঔষধ বিতরণ করে থাকি। এইরকম প্রায় সারা দেশে প্রায় 60টার মতো স্বাস্থ্য কেন্দ্র আমরা বর্তমানে পরিচালনা করছি এবং দেশের প্রায় 37টা জেলাতে বিভিন্ন এলাকায় আমরা এই জীবিকা কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। এছাড়া আমরা কারিগরি প্রশিক্ষণ প্রদান করে সক্ষম তরুণ তরুণীদেরকে আমরা কর্ম উপযোগী করি বা কর্মসংস্থান বা স্বকর্মসংস্থানের আমরা ব্যবস্থা করে দিই। আর পরে আমরা শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের এ পর্যন্ত প্রায় 17,000 ছাত্রকে বৃত্তি প্রদান করেছি, যারা প্রতি মাসে 3,000 টাকা করে পায়। আপনারা শুনলে খুশি হবেন যে এই কোভিড-19 সময়ও যে আর্থিক সমস্যাগ্রস্ত পরিবারগুলোর জন্য আমরা অনেক কাজ করেছি। আমরা 25,000 ফ্যামিলিকে 3 থেকে 4,000 করে টাকা প্রদান করেছি এবং আমাদের একটা স্ট্রং ডাটাবেজ আছে। অনলাইনের মাধ্যমে আমরা অনেকের কাছে এই টাকাগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিভিন্ন ধরনের বিকাশ নাম্বারের মাধ্যমে আমরা টাকাগুলো আমরা পৌঁছে দিয়েছি। আমরা রোহিঙ্গাদের মধ্যে প্রায় 3 লক্ষ মানুষকে চিকিৎসা সেবা ও অন্যান্য সেবা আমরা প্রদান করেছি। তারপরে আমরা কয়েকটা স্কুল পরিচালনা করি, আবাসিক স্কুল, একেবারে ইংলিশ স্ট্যান্ডার্ড স্কুল ফর দি পুয়ার চিলড্রেন, যাদেরকে আমরা জাকাতের মাধ্যমে আমরা সহযোগিতা করি। আমরা হাফিজি মাদ্রাসাগুলোতে বাংলা এবং ইংরেজি, অঙ্ক, সায়েন্স পড়ানোর জন্য আমরা সহায়তা প্রদান করছি। ইসলাম এরিয়ায় আমরা বাচ্চাদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করার জন্য আমরা চেষ্টা করছি। এভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই জাকাত দিয়ে মানুষকে স্বাবলম্বী করা এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি। এবং আমি লাস্ট কোশ্চেনটায় আসি যে যারা প্রবাসী বাংলাদেশিরা কিভাবে এখানে অংশগ্রহণ করতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমাদের সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কোভিড সিচুয়েশনে যারা সমস্যাগ্রস্ত আর্থিকভাবে তাদেরকে সহায়তা করার জন্য গভর্নমেন্টের উদ্যোগে একটা ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করা হয়েছে, অনলাইন ক্রাউড ফান্ডিং। এই অনলাইন ক্রাউড ফান্ডিং এ এটা মূলত কয়েকটা সরকারি এবং অনেক বেসরকারি রেপুটেড সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দর্শকরা এটা অনলাইনে পেমেন্ট করতে পারেন, যার মাধ্যমে আমরা গভর্নমেন্টের প্রসেসের মাধ্যমে আবার এটা আমাদের কাছে বা বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে যাবে, সেখানে দেওয়া যেতে পারে। আবার বাংলাদেশে আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এভাবে দেশের যারা সমস্যাগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কিন্তু সুযোগ রয়েছে। একদিকে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করা হলো, অপরদিকে এই সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের মানুষের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সহযোগিতা করার জন্য কিন্তু কাজ করার একটা বড় সুযোগ এর মাধ্যমে হতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। তা আমরা জানতে চাচ্ছি যে প্রবাস থেকে আপনাদের জাকাত বা এই যে কল্যাণমূলক মানুষের জন্য কল্যাণমূলক যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টকে যদি কন্ট্রিবিউট করতে চায় তাহলে যোগাযোগ করবে কিভাবে? এখন হচ্ছে যে আমাদের ওয়েবসাইট আছে www.czm-bd.org। এখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের বিভিন্ন প্রজেক্টগুলো সম্পর্কে। আর এছাড়া আমাদের টেলিফোন নাম্বার আছে, ইমেইল আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আর ফান্ডিং এর ব্যাপারে আমি যেটা বললাম যে ক্রাউড ফান্ডিং এর নাম হলো এক দেশ, আপনারা এটা সার্চ দিলে পেয়ে যাবেন,
ক্রাউড ফান্ডিং, এটা আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে আপনি জয়েন করলেন এবং অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আশা করব যে আমাদের প্রবাসী যারা আছেন এবং যারা বাংলাদেশের বিভিন্ন কল্যাণমূলক প্রজেক্টে হেল্প করতে চান, জাকাত ম্যানেজমেন্ট তার অন্যতম একটি, এবং তারা যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার ওয়েবসাইট অথবা ইমেইলে যোগাযোগ করবেন। আপনাদের এমনি কোনো ফোন নাম্বার আছে নাকি? আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেখানে তারা যোগাযোগ করতে পারেন? জি জি, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা সবকিছু দেখতে পাবেন, ওখানে সব দেয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর আইয়ুব, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরবো। আমরা তখন আলোচনা করব স্টিমুলাস প্যাকেজ এবং কুরবানি এই বিষয়ে। আমাদের সাথেই থাকুন। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। আর নয় অর জব, মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে $80,000 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. Phone 917-293-5724. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক প্রসঙ্গ এবং বাংলাদেশের জাকাত ম্যানেজমেন্ট নিয়ে। এখন আমরা আলোচনা করব স্টিমুলাস প্যাকেজ নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। জাকির, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। জাকির, আজকে তো আপনি শুনেছেন নাজমুল হাসান ভাই একটু আগে বললেন যে হাউস এবং সিনেট দুটাতেই আলোচনা হচ্ছে যে কিভাবে একটা কম্প্রোমাইজে আসা যায়। আপনার কি মনে হয় এবং কি কম্প্রোমাইজ, কি বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধটা চলছে? আসলে এইটা নিয়ে তো কথা হইতেছে কয়েকবারই। আগে ছিল ডেমোক্রেটরা 2 মাস আগে পাশ করার চেষ্টা করতেছিল হিরোজ অ্যাক্ট, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি। এখন রিপাবলিকান আন্ডারে যেটা আছে এটা হলো আপনার হিলস অ্যাক্ট। তো অনেক সিমিলারিটিস আছে, বাট মেজর অনেকগুলোতে আসলে ওরা নেগোসিয়েশন করতেছে স্টিল। তো এখনো তর্ক বিতর্ক চলছে, বাট মনে হচ্ছে যে এই সপ্তাহে কিছু না কিছু পাস হবে। বাট যেটাতে আমি মানে 100% কনফার্মেশন যেগুলো মোটামুটি পাওয়া গেছে এজ অফ দ্য এন্ড অফ টুডে, আমি এগুলো একটু আপনাদেরকে আবার বলি। তো basically the good news is the $1,200 per individuals has been passed. So আপনি যদি as long as you're making আপনি $75,000 এর নিচে যদি মেক করেন তাহলে আপনি you're going to get $1,200 per person. যদি joint married filing jointly তারা পাবে under $150,000 এর মধ্যে যদি আপনি ইনকাম করেন তাহলে $1,200 আর $2,400 পাবেন। যদি আপনি হেড অফ হাউসহোল্ড হয়ে থাকেন তাহলে আপনি যদি সিঙ্গল এবং হেড অফ হাউসহোল্ড আপনি 112,500 নিচে হলে আপনি স্টিল ওই টাকাটা পাবেন। যেটা চেঞ্জ হয়েছে বেসিকলি কম্পেয়ার টু কেয়ারস অ্যাক্ট অ্যান্ড হিলস অ্যাক্ট, যেটা হলো কি যে আপনার ডিপেন্ডেন্ট সবাই আগে তো আন্ডার 17 যারা ছিল তারা $500 করে পাইছে, এখন সব ডিপেন্ডেন্টরাই পাবে। তো আপনার মা বাবা যারাই ডিপেন্ডেন্ট থাকুক সবাই $500 করে সবার জন্য আপনি পাবেন। সো আপনি মনে করেন যে আপনার ডিপেন্ডেন্ট ছিল 4 জন, আপনি এখানে 500 2,000 পাবেন, প্লাস আরো $2,400 পাবেন। এখন পর্যন্ত এটা মনে হচ্ছে যে এটা পাস হয়ে যাবে। যেটা এখন মানে যেটা নিয়ে বেশিরভাগ কথা যেটা হচ্ছে এখন হলো যে
আনএমপ্লয়মেন্টের বিষয় নিয়ে, এটাই অনেক বেশি তর্ক বিতর্ক চলতেছে আনএমপ্লয়মেন্টের বিষয় নিয়ে। সো আনএমপ্লয়মেন্ট ডেমোক্রেটরা চাচ্ছে যে 600 টাকা করে, which is under HEROES Act. They wanted to expand the $600 until the end of the year at least. তো ডিসেম্বর পর্যন্ত ওরা চাচ্ছিল, বাট রিপাবলিকানরা এটাতে মানে দে আর এগেনস্ট ইট। ওরা বলতেছে যে বেশিরভাগ মানুষ আসলে whatever they were making before এখন আরো বেশি বানাইতেছে, ওরা কাজে যাওয়ার কোনো ইনসেন্টিভ নাই। তো ওরা যেটা বলতেছে যে 2 মাসের জন্য ওরা 200 টাকা করে, এখন পিইউ এর যে কম্পারেবল 600 টাকা আগে ছিল, এখন 200 টাকা করে 2 মাস ওরা এড করতে চাচ্ছে। সো আগে যদি আপনি আনএমপ্লয়মেন্ট পান 504 টাকা, এখন এটা আরো 200 টাকা এড হবে ইনস্টেড অফ $600। এর 2 মাস পরে ওরা যেটা আবার করতে যাচ্ছে যে ওরা বলতেছে যে ওকে, লেটস গো ব্যাক এন্ড অ্যাডজাস্ট all the unemployment to the 70% of what they used to make. তো আগে যদি আপনি 1000 টাকা আপনি মেক করতেন, ওরা আপনাকে লিমিট ক্যাপ করে দিবে 70%, 700 টাকার মধ্যে। তো এটা ডিটেলস আর বের হবে, তো ওইখানে হয়তো বা আরো কমে যেতে পারে আপনাদের আনএমপ্লয়মেন্ট। তো ওইটা হলো 2 মাস পরে। তো এটা হয়তো বা ডেমোক্রেট এবং রিপাবলিকানের একটা মাঝামাঝি কোনো সিচুয়েশন আসতে পারে। কেউ কেউ বলতেছে 400, কেউ বলতেছে 350। সো উইল সি হাউ দ্যাট গোজ ইন নেক্সট কাপল অফ ডেজ। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস ওরা বসানোর চেষ্টা করতেছে যে রিএমপ্লয়মেন্ট বোনাস। তো যারা যারা কাজে ফেরত যাবেন হয়তো বা তাদের জন্য একটা বোনাস থাকবে টু ইনসেন্টিভাইজ দেম টু গো ব্যাক টু ওয়ার্ক। সো এই জিনিসটা আসতে পারে। রেন্টারদের জন্য যারা যারা রেন্টাল এভিকশন হয়তো বা দুই পার্টি মনে করতেছে যে আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার এটা এক্সপ্যান্ড হতে পারে। তো আগে ওরা 3 মাস 6 মাস করে রাখছিল, বাট এখন হয়তো বা টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার যে এভিকশন হবে না যদি আপনি রেন্ট না দিয়ে থাকেন। বাট এর মানে এই না যে আপনি রেন্ট দিবেন না, রেন্ট আপনি স্টিল দিবেন। যদি এমন একটা সিচুয়েশনে চলে যায় যে ওরা কোর্টে চলে গেছে এবং আপনি এভিকশন নোটিস হয়ে গেছে যে মার্শাল এসে আপনাকে ঘর থেকে হয়তো বের করে দিবে, এই সিচুয়েশন হলে এইটা ওরা স্থগিত করছে আনটিল ডিসেম্বর পর্যন্ত। সো আপনার কনফিউজ হবেন না, রেন্ট কিন্তু স্টিল কন্টিনিউ করতে হবে। বাট আমি শুধু একটু কি করলাম। আচ্ছা, যেটা মনে হচ্ছে পাস হবে এটা হলো পিপিপি লোনের যে টাকাটা, যেটা নাজমা অলরেডি বলছে যে পিপিপি লোনের টাকাটা হয়তো বা সেকেন্ড রাউন্ড পাস হবে ফর স্মল বিজনেসেস এন্ড সেলফ এমপ্লয়েড। এখানের মধ্যে কিছু আবার ডিফারেন্স আছে, এখানে আবার কিছু রুলস রেগুলেশন হয়তো অ্যাড হবে। যেটা ডিফারেন্স হলো, আগে তো মোটামুটি আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, রিগার্ডলেস অফ ইয়ার রেভিনিউ আপনাকে টাকা দিছে। এখন ওরা বলতেছে যে আপনি যদি 50% অফ দ্য রেভিনিউ যদি লস করে থাকেন তাইলে আপনি অ্যালাউয়েবল হবেন। তো আপনি যদি আগে $100,000 আপনি used to make a month, now you're making your revenue is $50,000, then you will be allowed to apply for that loan. So it, again, this is for small businesses small businesses under 300 employees or self employed individual যদি আপনি কাজ না করে থাকেন এবং আপনার যদি 50% of the revenue at least লস হয়ে থাকে। এখানের মধ্যে যেটা আরো যেটা ইস্যু গুলো নিয়ে কথা বলছে, এখনো পাসওয়ার্ড সিচুয়েশন আমরা জানি না এখন পর্যন্ত। মনে করেন যে ট্যাক্স ক্রেডিট, অনেকগুলো ট্যাক্স ক্রেডিট এই বিষয় আসছে যারা কোভিড বিজনেসের জন্য, মনে করেন যারা কোভিড ক্লিনিং, তারপর কোভিড এর জন্য বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হবে যারা যদি কোভিড প্রোটেকশন, কোভিড ক্লিনিং, আপনার কাস্টমার সার্ভিস এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এগুলো আসলে আমাদের কমিউনিটিতে অনেক এফেক্ট, ইন্ডিভিজুয়ালের অবশ্যই এফেক্ট নাই, বাট আপনার যারা বিজনেস ওনার তাদের জন্য হয়তো ক্রেডিট থাকতে পারে। তো এই ক্রেডিটটা কিভাবে নেওয়া হবে ফর ইয়ার 2020 ট্যাক্স রিটার্ন। সো ইটস নট গোইং টু বি ক্যাশ মানি, বাট আপনি এই ক্রেডিট গুলো পাইতে পারেন। আরো ক্রেডিট আছে, মনে করেন ওয়ার্ক অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট। আপনি কিছু গ্রুপ ওরা ডিফাইন করবে যে এই গ্রুপদেরকে যদি আমরা হায়ার করি তাইলে আপনি এখানে আপ টু $5,000 পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পাবেন যদি if your wage is up to $10,000. So এগুলো আবার এগেন এগুলো ডিটেলস গুলো আসবে যখন আমরা বলবো। এগুলো ট্যাক্স রিটার্নে আপনারা নিতে পারবেন। ইমার্জেন্সি রিলিফের ইস্যু আছে, এগুলো কথা হয়েছে, কিছুই এখনো মানে ডিটেল দেয়া হয় না এখন পর্যন্ত। তো এটা হলো মোটামুটি সামারি আর কি, যে হিলস অ্যাক্টের যে কম্পোনেন্ট গুলো আছে। থ্যাংক ইউ সো মাচ আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনাকে। দর্শক, আমরা এই বিষয়টি জাস্ট একটু পরে আবার একটু ডিটেইলস আলোচনা করব। আমরা যাচ্ছি জনাব আব্দুল সালাম আপনার কাছে। জনাব আব্দুল সালাম ভূঁইয়া, যিনি বিসমিল্লাহ লাইভ পোল্ট্রির সিইও বা প্রধান। আপনি জানেন যে কুরবানির ঈদের এখন মৌসুম, কুরবানির ঈদ মাত্র কয়েকদিন আছে। আমাদের কমিটি অনেকেই জানতে চাচ্ছেন যে কুরবানির অর্ডার কীভাবে নিচ্ছেন, প্রাইস কীভাবে ডেলিভারি করবেন, মানুষ কীভাবে কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন আছে কিনা কুরবানির ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
যে আমি আব্দুল সালাম ভুইয়া, ওনার অফ বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি। যে গত গত বছরের মতো আমরা এবারও কুরবানি অর্ডার নিচ্ছি এবং আমরা আশা করি সবাইকে অন টাইমে দিতে পারবো। আর আমরা কুরবানি অর্ডার নিয়েছি কুরবানির দিন, যাদেরকে আমরা কমিট করেছি তাদেরটা আমরা কুরবানির দিন তাদেরকে তাদের মাংস ডিস্ট্রিবিউট করব। আমরা সবগুলো কুরবানি হয় মক্কা হালাল ইন নিউ জার্সিতে। আমরা নিজেরা আমাদের নামাজ পড়ার পরে আমরা নিজেরা আমাদের গাড়িতে করে যাই, আমরা কুরবানি করে সবার নামে আমাদের বিসমিল্লাতে নিয়ে আসি, আমরা ওখানে ডিস্ট্রিবিউট করি। সো যেহেতু এবার কোভিড-19-এর জন্য আমরা একটু ডিফারেন্ট ব্যবস্থা নিয়েছি, যেটা হলো যেমন যখন একটা গরু ডিস্ট্রিবিউট করা হবে তখন তাদেরকে আমরা কল দিব, তারাই আসবে নিয়ে যাবে। আবার যখন সেকেন্ডটা ধরবো তাদের ওই 7 জনকে আমরা ডাকবো, তারা এসে নিয়ে যাবে, যেন আমাদের এখানে কোনো ক্রাউডেড না হয়। আপনি আপনাদের প্রাইসের ব্যাপারে এবার কোনো পার্থক্য আছে কিনা, মানে গরুর প্রাইস কি, খাসির প্রাইস কি, বা অন্যান্য প্রাণী যেগুলো জবাই করা হয় এদের প্রাইসের ব্যাপারটা কিরকম? প্রত্যেক বছরই কুরবানির সময় একটু প্রাইস আপ হয়ে থাকে সব সময়ই, বাট এবারে হচ্ছে একটু ডিফারেন্ট, এবারে একটু বেশি আপ হয়েছে। কারণ প্যান্ডামিকের সময় আপনারা সবাই জানেন সব কিছুর দাম বেড়ে গেছে। এটা সাপ্লাই চেইন ডিমান্ড যখন মানে কোঅপারেট হয় না তখন জিনিসের দাম বেড়ে যায়। প্লাস আমাদের যখন চিকেনের দামও অনেক বেড়ে গেছে। কুরবানিটা বলতেছি কারণ কি প্যান্ডামিকের সময় ওরা প্রচুর চিকেন কিল করে ফেলে দিছে, কিল করে গার্বেজ করে দিয়েছে। কারণ তারা যদি অনেক দোকান বন্ধ ছিল এবং ওরা যদি এই চিকেনটা সরিয়ে না ফেলে তাহলে আবার নতুন চিকেন দিতে পারবে না। নতুন চিকেন দিলে তাদের চেইনটা রেগুলেটর থাকবে। এই কারণে যে ফার্মার তো লস করছে, এই জন্য সে পয়সা কিছু বাড়িয়ে দিয়েছে, আমাদেরকেও বাড়িয়ে দিতে হয়। গোটের ক্ষেত্রে যেমন এবারও অনেক জায়গায় গোট মানে অ্যাভেলেবল না, পাওয়া যাচ্ছে না। তো আমাদের যে হোলসেলার তারা আমাদেরকে কিছু 50 সেন্টসের মতো বাড়িয়ে দিয়েছে, আমরাও কাস্টমারকে 50 সেন্ট বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে চলবে আর কি কুরবানি পরে আবার নর্মাল পারে চলে আসে। সো কুরবানির অর্ডার আপনারা কয় তারিখ পর্যন্ত নেবেন? কুরবানির অর্ডার আমরা আশা করি ফার্স্ট কুরবানি হবে জুলাই 31 কুরবানির আমরা নামাজ পড়ব জুলাই 31 এবং অগাস্ট 1 পর্যন্ত আমরা দিব। বাট থার্ড দিন আমাদের কোনো প্ল্যান নাই, যদি কেউ আসে স্টিল করতে পারবে। সো আপনাদের কাছে কুরবানির অর্ডার যারা দিতে চান কিভাবে দেবেন? কুরবানি অর্ডার যারা দিতে চায় আমাদেরকে কল করে দিতে পারে, নাম ইনফরমেশন দিলে ক্রেডিট কার্ডে তারা পয়সা দিয়ে দিবে। আমরা ডিপোজিট নিব, ওনারা আমরা রেডি, তো তাদের মাংস তাদের চাহিদা অনুযায়ী রেডি করবো, ওনারা আসবে গাড়িতে উঠিয়ে দিব, কোনো কন্ট্রাক্ট ছাড়া তারা নিয়ে যেতে পারবে, কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ জনাব আব্দুল সালাম ভুইয়া আপনাকে। জনাব নাজমুল হাসান, আপনার কি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আর কোন বিষয়? এই কুরবানির বিষয়ে। কুরবানির ব্যাপারে? জি, কুরবানির ব্যাপারে আমাদের সব পোল্ট্রিগুলি খুব স্মুথ, কোনো কমপ্লেন কখনো পায় না। যা মাঝে মাঝে যে কমপ্লেনগুলি পাওয়া যায় এগুলি আসলে ঠিক কমপ্লেনের পর্যায়ে নেওয়া যায় না। অনেক সময় অনেকে অভিযোগ করে যে আমি ওই পার্টে কেউ মাথা পায়নি, কেউই পায়নি। তো এত সিরিয়াসের সময় যদি সবাই দেখে নেয় এটা খুব একটা ম্যাটার করে না, কারণ কোরবানি তো মাংস খাওয়ার জন্য কেউ কোরবানি হওয়ার জন্য দেখা ঠিক না। যেটা আমি মনে করি সালাম ভুঁইয়া যে কথাটা বলছে যে কোরবানি যে প্রথম দিন দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা নাই, প্রথম দিন যে সবাইকে ভিড় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যেহেতু 3 দিন আছে সবাই দে কুড ওয়েট, এবং এটা আমার কাছে মনে হয় যে এটা যদি ওনারা যদি একটা লিমিট করে দেয় যে এই দিন আমরা এতটার বেশি দিব না, তাহলে বোধহয় ওনারা টেলিফোন কলও কম পাবে, ঝামেলাও কম পাবে, আমার যা মনে হয়। কারণ এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা বলা হচ্ছে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এই পশু স্লটারিং এর ক্ষেত্রে। কারণ অতীতে দেখা গেছে যে স্লটার হাউসগুলো থেকে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণটা হয়েছে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে বেশ কয়েকটি মিড ওয়েস্টের স্লটার হাউস থেকে। অর্থাৎ এই বিষয়টাও যেন যারা এবার কোরবানি দিবেন যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তারা যেন খুব দৃষ্টিতে রাখেন যাতে এই বিষয়টি আমাদের কমিউনিটিতে না হয়। খুব বেশি লোককে কোরবানিতে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক নয়, যেটা সালাম ভুঁইয়া বলেছেন যে তারা নিজেরা যান, দ্যাট ইজ ভেরি ফাইন। কিন্তু অনেকের যে আগ্রহটা এবছর আমরা দেখি যে করতে পারছে সেটা যেন এবার সবাই না করেন, কারণ স্লটার হাউসগুলো কিন্তু যে কোনো মুহূর্তে একজনের ভুলের কারণেও কিন্তু অনেকেই সংক্রমিত হতে পারে। রাইট, থ্যাংক ইউ সো মাচ জনাব সালাম। আপনি জানেন যে একটা কমপ্লেন প্রায় পাওয়া যায়, সেটা হচ্ছে যে
যেমন ধরেন বললেন যে কালকে সকাল 9টার সময় আমরা নিয়ে যাবেন এসে, দেখা গেল 9টা 10টা 11টা বাজে, কোনো খবর নেই, এটা কিভাবে সমাধান করবেন? 9টার সময় আমরা কখনো আমাদের কোনো কোরবানি যারা দেয় তাদেরকে বলি না, কখনো বলি না, কারণ এটা ইম্পসিবল। আমি নামাজ পড়ে ওদের এখানে যাই অ্যাবাউট 10টার দিকে। আমাদের গরু আস্তে আস্তে চলে, আমাদের এখানে অলরেডি 12টা 1টা, অনেক সময় 2টা বেজে যায়, তারপরে আমরা ডিস্ট্রিবিউট করি, কখনো বলি না। আর নাজমুল ভাই যেটা বলেছেন যে আমরা কমিট করে নিচ্ছি যে প্রথম দিন যাদেরকে দিব তাদেরকে কমিট করছি, সেকেন্ড দিন যাদের দিব তাদেরকেও কমিট করেছি। সো এটা কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস, কোভিড-19 কখনো কিন্তু কোনো স্লটার হাউস থেকে হয় না, এটা রং আইডিয়া আমাদের। এখানে কোনো নাই, আমরা সবাই ক্লিন থাকি, আমরা ক্লিন সলিউশন ইউজ করি, কোনো অসুবিধা না। প্লাস আমাদের এখানে কোনো কাস্টমারও ঢুকতে দেয় না, শুধু আমরাই থাকি। তো কোভিড-19 এটা ডিফারেন্ট থেকে আসছে, এটা স্লটার হাউস বা কোনো স্লটার হাউস থেকে কখনো আসে নাই, যেটা আমি 100% শিওর এবং বলতে এই ব্যাপারে আমার একটা কারেকশন আছে যে আমরা যতগুলো মিট প্যাকিং, মিট স্লটার হাউস থেকে কিন্তু মিড ওয়েস্টে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার হয়েছে এবং এগুলো স্লটার হাউস বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু বিপ্লব থেকে মিন করি নাই, আই নো অরিজিনাল জায়গা থেকে হয়, কারণ এটা হচ্ছে এমন একটা সেনসিটিভ ব্যাপার যে মানে এটা একজনের পাশে যদি একটু একটা মাংসের ইউনিটে যদি এটা ঢুকে যায়, খোদা না করে কোনো না কোনো ভাবে দেখ এত ফাস্ট সংক্রামক হয় যেটা অনেকের পক্ষে টের পাওয়া যায় না। আমি বুঝতে পারছি আপনার বিসমিল্লাহকে মিন করেন নাই, অনেক পোল্ট্রি বলেছেন, কিন্তু করোনা ভাইরাসের মিট প্লান্টে যেটা হয়েছে, এটা করোনা ভাইরাস হয়েছে পার্সনের, মিট প্লান্টের জন্য করোনা ভাইরাস হয় নাই। যেমন আমাকে করোনা ভাইরাস আমারও হতে পারে, আপনারও হতে পারে। তো মিট প্লান্টে যে ছিল তার একজনের হয়েছে, তার থেকে আরেকজনের হয়েছে, কিন্তু করোনা ভাইরাসটা মানে স্লটার হাউস থেকে উৎপত্তি, এটা রং আর কি, এটা হয় না। না আমি যেটা বলছি সালাম, সেটা হচ্ছে স্লটার হাউসের কর্মচারীদের হয়েছে। এখন সেই সংস্পর্শে যদি কেউ যায় তারও তো হইতে পারে, হতে পারে। শুধু বলি যদি মানে করোনা ভাইরাস যদি মিট প্লান্টে কেউ থাকে তারও হবে, বা মিট প্লান্টের বাইরে যদি কারো থাকে তার সংস্পর্শে যেতে হবে তারও হবে। তো এইটা ব্যাপারে সতর্ক থাকার জন্য, কারণ মিট প্ল্যান্টে তো যারা কাজ করে তারা ঠিক ওইভাবে পিপি পরে সেই সময় কাজ করতে না, এখন হয়তো করে, কিন্তু ডেঞ্জার জোন, সেই জন্য সতর্ক সবাই যেখানেই আমরা কাজ করি না কেন সতর্ক থাকতে হবে আমাদেরকে, এটা আমাদের ওন রেসপন্সিবল। আমাদের মাস্ক পরে থাকতে হবে, গ্লাভস পরলে অনেক ভালো হয়, আপনি পরিষ্কার থাকতে হবে, আপনার হ্যান্ড ওয়াশ করতে হবে, সোপ দিয়া ব্লিচ দিয়া, এটা সবাই করতে হবে। থ্যাংক ইউ জনাব আব্দুল সালাম ভুইয়া, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব জাকির এবং নাজমুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে যারা এসেনশিয়াল ওয়ার্কার তাদের ব্যাপারে কোনো রিওয়ার্ড বা বেনিফিট আছে কিনা জানতে চাচ্ছেন একজন। এই যেটা আজকে যেটা বলা হয়েছে এটা এই বিলে কিন্তু সিনেট বিলে কিন্তু এসেনশিয়াল ওয়ার্কারদের জন্য কোনো বিধানের স্পষ্ট করে কিছু নাই, এবং এইটা প্রথমে শোনা গিয়েছিল, কিন্তু এটা সিনেট বিলটা তারা যেটা করতে চেষ্টা করেছে সেটা যত কম রাখা যায়। আজকে কিন্তু সিনেটর রমনি একটা কথা বলেছেন যে আমরা অনেক টাকা আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে রেখে যাচ্ছি লোন হিসাবে, এবং এর ফলে আমেরিকার ইকোনমি আমরা হয়তো এখন সাময়িক সামাল দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি এটা বাড়তে থাকে সরকারের ঋণ এভাবে, তাহলে এটা ইনফ্লেশন ক্রিয়েট করবে এবং অর্থনৈতিকের যে পজিটিভ রেজাল্টটা আমরা সবসময় আশা করি সেটা নাও করতে পারে। এই ব্যাপারটাতে তারা সতর্ক করেছেন, এই জন্য তারা চেষ্টা করছেন যত কম সংখ্যক বরাদ্দ রেখে ভালো ব্যবস্থা পাওয়া যায়। এবং রিপাবলিকানদের যে মূল টার্গেটটি, সেটি আজকে যেটা জাকির একটু আগে ব্যাখ্যা করেছে, সেটা হচ্ছে এই আনএমপ্লয়মেন্টের উপরে। প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টটা তারা ডেমোক্র্যাটদের সাথে তার এক জায়গাতেই অমিল। ডেমোক্র্যাটরা বলেন যে এটা আমাদের কন্টিনিউ করতে হবে, তা না হলে আমেরিকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে, আয় থেকে বঞ্চিত হবে, তাদের ফ্যামিলিগুলো সাফার করবে। আর রিপাবলিকানরা বলার চেষ্টা করছে যে তাদেরকে কাজে ফিরে গেলে আমরা অর্থ দিব, ঘরে বসে থাকে এত অর্থ দিতে চাই না। এই হচ্ছে ডিফারেন্সটা। জাকির, আপনাকে প্রশ্ন করতে চাই যে স্টিমুলাস যে বিষয়টি নিয়ে আপনার মতানৈক্য হচ্ছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে, এইটা কবে নাগাদ এইটার ব্যাপারে ফয়সালা হতে পারে আপনাদের মনে হয়? মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যে কিছু না কিছু ঘটবে। সো বেসিক্যালি ওরা যেটা করার চেষ্টা করতেছে যে এই যে এই মাসে এন্ড অফ দিস মান্থ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই মনে করেন স্টক মার্কেট যদি আপনি দেখেন বা বিভিন্ন মার্কেট যদি আপনি দেখেন, মানে কনজিউমার কনফিডেন্স ইজ গোয়িং ডাউন সিগনিফিকেন্টলি, বিকজ
আপনাদের যে এই যে 600 টাকা কিন্তু অনেক মানুষদের কনফিডেন্স আছে যে ওকে আই এম গেটিং মোর মানি অর হোয়াট নট, ওরা কিন্তু টাকা স্পেন্ড করছে। এই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ক্লায়েন্টদের অ্যাকচুয়ালি রেভিনিউ আগে থেকে বেড়ে গেছে অ্যাকচুয়ালি, রাইট? সো এটা কিন্তু আস্তে আস্তে মানুষজন অলরেডি মানে দে আর কন্ট্রোলিং দেমসেলস নাও। সো এটার ইম্প্যাক্টটা খুবই সিভিয়ার হতে পারে। এর জন্য এই যে জুলাই 31 এর আগে কিন্তু একটা জিনিস পাস হওয়ার মানে খুবই সম্ভাবনা আছে, এক নম্বর। 2 নম্বর কথা হলো কি এসেনশিয়াল ওয়ার্কারদের যে বিষয়, হিরোজ একটা ছিল যে আপ টু $10,000 পার পারসন ইন সো অন এন্ড সো ফোর্থ। এখন কোনো কিছু নেগোসিয়েশন আসবে বলে মনে হচ্ছে না, কারণ কোনো জায়গায় এগুলো নিয়ে কথা এখনো দেখতেছি না। বাট তারা আসলে অনেক দূরে এগুলো বিষয় নিয়ে, কারণ ডেমোক্রেটরা চাচ্ছে মনে করেন কিছু কিছু ফুড প্রোগ্রাম আছে ইনক্লুডিং ইবিটি থেকে শুরু করে স্টেট, ওরা চাচ্ছে $1 ট্রিলিয়ন দিতে স্টেট এইডে, যেখানে থেকে ফুড স্ট্যাম্প যায়, এইড যায়, বিভিন্ন ধরনের সেকশন 8 মানি এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এখন রিপাবলিকানরা কিন্তু এখানে ফোকাস করতেছে না। সো ওরা ফোকাস করতেছে মনে ওকে তোমরা যদি স্কুল রিওপেন করো তাহলে আমরা $150 বিলিয়ন পর্যন্ত দিব। সো ন্যান্সি পেলোসি বা এগুলো একটু আগে ইন্টারভিউ দিছে যে ওরা ভেরি আপসেট অ্যাবাউট দিস কাইন্ড অফ স্টাফ। সো ইট অল ডিপেন্ডস। বাট আমাদের যদি ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা ধরি, আসলে নিজের চিন্তা নিজে করতে হবে অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে। আপনার মানে কাজে যাওয়ার বিষয়টা নিয়ে খুবই চিন্তা করতে হবে। আপনার যদি মনে করেন কাজ চলে গেছে, ইন দ্য মিন টাইম ইউ শুড গেট ইনটু এ স্কুল অর সামথিং টু গেট ইনটু a better job and so on and so forth. আমরা নিউ ইয়র্ক স্টেটে আমরা কয়েকবার এখানে নিউ ইয়র্ক স্টেটে যে আই বিলিভ access.ny.gov এখানে অনেকগুলো জব অপরচুনিটি আছে। বিকজ অফ কোভিড লট অফ টাইমস আপনার হয়তো বা এই জবগুলো পাওয়াটাও হয়তো বা ইজিয়ার হতে পারে। সো আপনারা যদি বাসায় থাকেন মানে ইউ শুড অলওয়েজ মানে কন্টিনিউয়াসলি মানে জব দেখা দরকার। নাজমুল ভাই আপনি কিছু অ্যাড করবেন এর সাথে? একটা ব্যাপার আছে এখানে, আমি জাকির এর সাথে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে সবাই যে কাজে ফিরে যেতে চাইলে যে কাজ পাবেন তাও কিন্তু না, তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে রিপাবলিকানরা যেটা ফোর্স করার চেষ্টা করছে, যদি এনাফ কাজ না থাকে কোথা থেকে দিবে। সেই জন্য আমার মনে হয় যেটার স্টপ গ্যাপ হিসেবে পিপিপিটাকে এক্সটেন্ড তারা করার চেষ্টা করছে, কারণ পিপিপির মাধ্যমে অনেক হয়তো প্রয়োজন না থাকলেও শুধু পেরোল প্রোটেকশনের জন্য অনেকে হয়তো পেরোলে রাখবেন কিছুদিনের জন্য, সেটি একটা ব্যাপার আছে, গুড সাইন আমি যেটা বলবো। আর যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের যে অনর অবস্থানটা, এটা মূলত রাজনীতির কারণে। প্রেসিডেন্ট এই বছর যদি প্রেসিডেন্ট ইলেকশন না থাকতো তাহলে হয়তোবা আমরা এই ধরনের সিচুয়েশনটা ফেস করতাম না, হয়তো আরো একটু ডিফারেন্ট সিচুয়েশন। তবে এখানে সবসময় এই ধরনের সিচুয়েশনে যেটা বেস্ট পসিবল অপশন সেটাতে আমার যাওয়া উচিত, এবং এই বেস্ট পসিবল অপশনে একটা দেখা যাচ্ছে সেটা $1200 স্টিমুলার চেক। এবং আমি যতটুকু ফিল করছি এই আলোচনা থেকে পরে বিভিন্ন নিউজ দেখে অ্যানালাইসিস করে, ডেমোক্রেটরা যদি $600 চাপাচাপি করে, তার সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে একটা আনএমপ্লয়মেন্ট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট হয়তো তারা 200 থেকে 300 ফিগার কন্টিনিউ করতে পারেন উইদাউট ডেমোক্রেটস। কারণ এইটা ছাড়া প্রেসিডেন্টের ভোট ব্যাংকটা কিন্তু স্যাটিসফাইড হবে না, শুধু $1200 ইজ নট এনাফ। সো আই থিঙ্ক দ্যার ইজ এ পসিবিলিটি, বাট অ্যামাউন্টটা বলা যাচ্ছে না। আরেকটা কথা হচ্ছে যে ন্যান্সি পেলোসিরা যেভাবে আজকে এই বলেছেন যে 2 ঘন্টার ভিতরে আমার অফিসে চলে আসেন, আসলে আমার মনে হয় রিপাবলিকানরা সেদিকে খুব একটা নজর দিচ্ছেন না, তারা একটু স্লো মোশনে যেতে চাচ্ছেন। আর তার কারণ তারা যেটা চেষ্টা করছেন যে তাদের যে ভোট ব্লকটা আছে, এখানে কিন্তু ভোটের রাজনীতিটা তাহের খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাদের যে স্টেটগুলো ভোট, সেই ভোটগুলিতে তারা তাদের যতটুকু দিবা রিপাবলিকান প্রস্তাবে কিন্তু সেটা আছে। আর ডেমোক্রেটদের যে ভোটগুলি তারা ডেমোক্রেটরা পাবেন তারা ধরে নিচ্ছেন, সেই স্টেটের লোকজনকে খুশি করার জন্য তারা সেটা দিয়েছে। অর্থাৎ মূলত হচ্ছে এই 2 জায়গার লড়াই। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা হচ্ছে প্রেসিডেন্টের। হোয়াট প্রেসিডেন্ট রিয়েলি, এইখানে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল লিডারশিপটা, হোয়াট হি রিয়েলি ওয়ান্টস টু ডু। একটা জিনিস হি ওয়ান্টস টু ডু, সে প্রত্যেকের বাড়িতে $1200 $2400 চেক পাঠাতে চায়, এইটা কিন্তু গ্যারান্টেড, এই জন্য এটা হয়েছে। বাকিটা রিমেন্স টু বি সিন, আমরা অপেক্ষা করি দেখি কি হয়। এইটা আরেকটা জিনিস খারাপ যেটা আমি ফিল করছি, যেটা তারা কোনো নেগোসিয়েশনে যেতে চাচ্ছে না, সেটা হচ্ছে স্টেট এবং সিটি ফান্ডিং, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে স্টেট এবং সিটি সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু বিশেষ করে প্রো ইমিগ্রেন্ট স্টেট যেগুলো আছে সেগুলিতে ভীষণভাবে সাফার করবো। তার মধ্যে একটি হচ্ছে হেলথ কেয়ার বেনিফিট, চাইল্ড বেনিফিট, এগুলো এবং ফুড বেনিফিট, এগুলো কিন্তু খুব এসেনশিয়াল মানুষের নাগরিক জীবনের জন্য, এবং এইটা কিন্তু সাফার করবে। রিপাবলিকানরা তো ঘুরে ফিরে ওইটাই সাফার করার চেষ্টা করতেছে। যাই হোক, মোটামুটি এইটুকুই। তবে একটা কথা বলি যে সবসময় আমাদের আশায় আশায় থাকা ভালো। থ্যাংক ইউ সো মাচ। জাকির, আপনি আর কিছু অ্যাড করবেন যে যদি এটা পাস হয় মানে নেগোসিয়েশনটা কীরকম হতে পারে? 600, 300, 500,
মানে কি হতে পারে আনএমপ্লয়মেন্ট negotiation? আসলে হয়তো বা এখানে আসলে হয়তো বা ওরা 300 থেকে 400 মধ্যে মনে হয় পিইউ তে যাবে, মনে যেটা হচ্ছে, কারণ এটা তো ওরা বলছে 200, এরা বলছে 600, নেগোসিয়েশনের মাঝখানে আসার সম্ভাবনা খুবই বেশি। একটা জিনিস আমি বলতে অ্যাকচুয়ালি ভুলে গেছি যে এবছরের যে স্টিমুলাস প্যাকেজ, যে হিল সেক্টর, যেটা আরেকটা ডিফারেন্স আছে যে এটা কিন্তু 2019 এর ট্যাক্স রিটার্নের উপর হবে। ঠিক আছে, যদি আপনার যদি 2019 সামহাও করেন নাই, অবশ্য এমন জাকিরের লাইনটা বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আমি নাজমুল ভাই আপনাকে কথা বলতে বলবো। আমি যেটা যেটা উনি বলার চেষ্টা করছেন যে 2019, আজকে আমি 3জন লোকের দেখা পাইছি জ্যাকসনাইটে। তারা আমার কাছে জিজ্ঞেস করছেন যে আমরা তো করতে চাই, আমি তো আপনি ট্যাক্স ফাইল করছেন বলছেন 2017 সালের পর আর ট্যাক্স ফাইল করিনি। আমি তাহলে কিন্তু বোধহয় আপনারা আর সরকারের হিসাবেই নাই, এই জন্যই আপনারা চেক পাচ্ছেন না। তো এবং একজনকে জিজ্ঞেস করলাম যে কেন আপনি ট্যাক্স ফাইল করছেন না, উনি কন্ট্রাক্টর মানুষ ট্যাক্স ফাইল করছেন না। তাই আমি বলেছি দ্যাট ইজ রং, এটা আপনার ট্যাক্স ফাইলটা ইমিডিয়েটলি করে ফেলেন, কিছু জরিমানা দিয়ে হলেও আপডেটেড ট্যাক্স ফাইল করেন। আমি অবশ্য জাকির ভাইয়ের নাম বলি নাই, হি কুড হেল্প ইউ, এটা বলতে পারি নাই, বাট আমি বলছি ট্যাক্স ফাইলটা করে ফেলেন। আরেকটি ব্যাপার তাহার যেটা আমি আমি সবসময় বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে সবকিছু কাগজে কলমে করা ভালো। এই যে ক্যাশ স্যালারি দেওয়া, এই যে মানে নগদে টাকা দেওয়া, এটাতে কিন্তু অনেক বাংলাদেশি ব্যবসা সাফার করছে। তারা বড় ধরনের লোনও পেতে পারছে না, তারা এমপ্লয়ির স্যালারি দেখাতে পারছে না, এবং বিভিন্ন রকম সরকারি হেল্পও পাচ্ছে না। আপনি অফিসে কাজ করেছেন, আপনি ফ্যাক্টরিতে কাজ করেছেন, আপনি রেস্টুরেন্টে কাজ করেছেন, পিটজন, আপনি ক্যাশে পেমেন্ট করছেন, আপনি কোনো ডকুমেন্ট রাখেন নেই। যিনি ক্যাশে পেমেন্ট দিয়েছেন তিনি আবার আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, কিন্তু আপনি ব্যবসায়ী হিসেবে যাকে চাকরি দিয়েছেন আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, বিকজ আপনি কোনো শো করতে পারছেন না। এই বিষয়টা আমি মনে করি, এবং আমি এই টেলিভিশন দর্শকদের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করতে চাই, যারা ট্যাক্স ফাইল করেন নাই এবং এই দেশে গ্রিন কার্ড নিয়ে আসেন, তাদের জন্য কিন্তু বিপদের খবর। ট্যাক্স ফাইলটা কিন্তু ম্যান্ডেটরি ফর গ্রিন কার্ড হোল্ডার। এটা কেউ যদি না করে থাকেন, ইমিডিয়েটলি এটাকে করে ফেলেন, কারণ ইট ইজ ভেরি ডেলিকেট। এই বিষয়গুলো এখন আসবে। আমরা সবাই ট্রাম্প প্রশাসনকে বলি তারা কঠোর হচ্ছে, কঠোর হওয়া অর্থেই নয় যে বর্ডার বন্ধ করে, চা না, তারা কিন্তু ইমিগ্রেন্টদের পিছনে ধাওয়া করবে যারা ট্যাক্স ফাইল করে নাই, তারা অন্য রকমের অসুবিধা নিচ্ছে, তাদের ফাইলে কোন রকম ডিসক্রিমিনেন্সি আসছে, এই বিষয়গুলো থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনাকে ট্যাক্স ফাইল করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। জাকির, আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আপনি কি আর কিছু অ্যাড করতে চান? আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা শেষ করতে পারেন। আসলে থ্যাংক ইউ, সরি আমার ইন্টারনেট সামহাও একটু ডিস্টার্ব করতেছে অ্যাকচুয়ালি। বাট যেটা একটা জিনিস, শুধু আমাদের যারা যারা ইআইডিএল, আগে ইআইডিএল এর গ্রান্ট মানিতে 1000 টাকা ওটা নাই, অলরেডি শেষ হয়ে গেছে। যদি লোনটা চান ওই ইআইডিএলটা আপনারা করবেন, এবং পিপিপি লোনটা এখনো কিন্তু ওপেন আছে আনটিল দ্য 4th of next month। এইটাও কিন্তু আপনারা করবেন যদি যারা যারা সেলফ এমপ্লয়েড অথবা বিজনেসম্যান যারা করেন নাই, যাদের যাদের রেন্টাল প্রপার্টি আছে, লস অফ ইনকাম আছে, ওরাও তো ওই ইআইডিএল অবভিয়াসলি করতে পারবেন আপনারা যদি করেন নাই। এই জিনিসগুলো আমি মনে করে দিয়ে যাচ্ছি, এন্ড গুড লাক উইথ এভরিথিং। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে, থ্যাংক ইউ জাকির আপনাকে সময় দেওয়ার জন্য। আর যারা গেস্ট ছিলেন আমাদের আব্দুল সালাম ভুঁইয়া, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন, এবং আমাদের সাথে কোভিড থেকে যুক্ত হওয়ার কথা ছিল, উনি যুক্ত হয়েছিলেন, তারপরে বোধহয় কোনো একটা কাজে উনি চলে গিয়েছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।